আগের দিন শিখছিলাম যে উৎপাদন কৌশল কি হবে। একটা হচ্ছে সুষম হতে পারে আর একটা অসম হতে পারে। সুষমতে দেখেছিলাম যে আমাদের অনেকটা বেশি টাকা পয়সার প্রয়োজন রয়েছে, অনেকটার অনেকটাই টাকা পয়সার প্রয়োজন রয়েছে, একসাথে সব কিছু করতে গেলে ডিমান্ড নাও থাকতে পারে, আম, বিভিন্ন ধরনের সমস্যা দেখলাম। অসমতেও কয়েকটা সমস্যা রয়েছে। তো এবার আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে দ্বৈত অর্থনীতিতে কি এবং কোন উৎপাদন কৌশল গুরুত্বপূর্ণ। দ্বৈত অর্থনীতি আমরা কাকে বলছি? দুই ধরনের ক্ষেত্রই থাকে। দ্বৈত অর্থনীতি, এখানে একটা হচ্ছে কি, এখানে দুই ধরনের অর্থনীতি, মানে তোমার একটা উন্নত আর একটা অনুন্নত, দুই ধরনের অর্থনীতিই থাকে। দেখো, দুই ধরনের অর্থনীতি থাকবে, একটা হচ্ছে উন্নত আর একটা হচ্ছে অনুন্নত। এবার বলছে যেখানে একটা এতে, মানে এটাকে আমরা বলতে পারি উন্নত অনুন্নত জায়গাতে কৃষি শিল্পও হতে পারে, কৃষি আর একটা হচ্ছে হয়তো শিল্প। দ্বৈত অর্থনীতি মানে যে দু ধরনের অর্থনীতি একসাথে চলছে। এবার এই কৃষিতে কি হচ্ছে, এটা প্রথাগত একটা ব্যাপার, যেখানে কি হচ্ছে কৃষিতে আমরা কয়েকটা করতে পারি, যেখানে আমাদের বেশি শ্রমিক, কম উৎপাদনশীলতা, তারপর ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, বেশি শ্রমিক, তারপর উৎপাদনশীলতা কম, তারপর হলো ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট মানে প্রচ্ছন্ন বেকারত্ব, প্রচ্ছন্ন বেকারত্ব। ঠিক আছে, এই ধরনের ব্যাপার থাকছে, যেটা অনুন্নতর দিকে, অনুন্নতর দিকে। ঠিক আছে, এরপরে হচ্ছে কৃষি আধুনিক এবং বা আধুনিক বা শিল্পক্ষেত্র, এখানে কম শ্রমিক, বেশি যন্ত্রপাতি, উৎপাদনশীলতা বেশি। এইটার আন্ডারে কি কি হচ্ছে? কম শ্রমিক, বেশি উৎপাদনশীলতা, বেশি মূলধন ও যন্ত্র ও মূলধন। সমস্যা, এতে সমস্যা কি? কোন ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হবে, কিভাবে উৎপাদন করা হবে। কোন ক্ষেত্র বেশি গুরুত্ব পাবে, কিভাবে উৎপাদন করা হবে। ঠিক আছে, এবার বলছে এই প্রশ্নের উত্তরই হচ্ছে উৎপাদন কৌশল নির্বাচন। আমরা কোন উৎপাদন কৌশল নেব? শ্রমনিবিড় উৎপাদন কৌশল। প্রথমে ধরো আমরা নিচ্ছি শ্রমনিবিড় উৎপাদন কৌশল। শ্রমনিবিড় উৎপাদন কৌশলে কি আছে? এই শ্রমনিবিড় উৎপাদন কৌশল মানে কি? শ্রমনিবিড় মানে হচ্ছে বেশি শ্রমিক। ঠিক আছে,
মানে ধরো চাষের কাজে আমাদের দেশে আমরা কি করি, লোকজন কোদাল দিয়ে করে, বা এখন ট্রাক্টর হয়েছে, লাঙল হয়ে আগে লাঙল ছিল। তো তারপরে এখনো পর্যন্ত বীজ রোপণ দেখা যাবে যে আমরা হাতেই করি। আমি ফেসবুকে দেখেছি যে চায়নাতে কিন্তু লোকে হাতে করে না, মেশিনেই হয়, চায়না বা জাপান টাপান। হ্যাঁ, মেশিন, গাছ মেশিনে ভরে দেওয়া হয়েছে, এবার গাছ মেশিন গাছ লাগিয়ে লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে। এটা ছিল। এবার এটা হয়, এটা হচ্ছে, তখন ওটা কি হয়ে যাবে, মূলধন নিবিড়। কিন্তু আমাদের দেশে যেহেতু শ্রমিক সংখ্যাটা অনেক বেশি, তাই আমরা বেশি শ্রমিক কাজে লাগিয়েই কাজ করব। বেশি শ্রমিক, কম যন্ত্র। এটা যদি মূলধন নিবিড় হতো, ঠিক তার উল্টোটা লিখতাম, কম কম যন্ত্র, হচ্ছে বেশি যন্ত্র, কম শ্রমিক। এবার কেন উন্নয়নশীল দেশে এটি আকর্ষণীয়? আমরা আমাদের মতো দেশে আমরা কেন এটি বেছে নেব? তার কারণ হচ্ছে আমাদের দেশে প্রচুর শ্রমিক, বেকারত্ব সমস্যা, প্রচুর শ্রমিক, বেকারত্ব সমস্যা, বা বেকারত্ব একটা বড় সমস্যা, যন্ত্রপাতির অভাব, মূলধনের অভাব লিখতে পারি, টাকারও অভাব, যন্ত্রপাতিরও অভাব। ঠিক আছে, এবার শ্রমনিবিড় কৌশলের প্রভাবে কি হবে? আমরা যদি শ্রমনিবিড়টাকে সিলেক্ট করে নিই, তাহলে আমাদের কি হবে? আমাদের হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি, কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব কমবে, আর ওই ডিসগাইজ আনএমপ্লয়মেন্টটাও কমে যাবে। কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব কমবে, একই পয়েন্ট, যদিও কর্মসংস্থান বাড়া আর বেকারত্ব কমা দুটো একই পয়েন্ট, তোমরা আলাদা করে লিখতেই পারো। ডিসগাইজ আনএমপ্লয়মেন্টও কমে যাবে, আয় বন্টন ভালো হবে। এটা একটা যেমন পয়েন্ট, এটা আমরা এবিসিডি করে লিখতে পারি। আয় বন্টন, বৈষম্য কমবে, আমরা এরকম ভাবেও লিখতে পারি, বৈষম্য কমবে। বৈষম্য আমাদের দেশের এই বেকারত্ব, জনসংখ্যা, বেকারত্ব, এই দুটো এমন বাজে প্রবলেম, যার জন্য কি হচ্ছে, বৈষম্যটা বাড়ছে। তো যদি কোনোভাবে এই বেকার প্রচুর যে শ্রমিক আছে, শ্রমিকদেরকে বেকারত্ব, বেকার মানুষগুলোকে যদি কাজে নিয়োগ করা হয়, তাহলে কি হবে, বৈষম্যটা কমবে। ঠিক আছে, আয় বন্টন ভালো হবে, শ্রমিকরা কাজ পাবে, ধনী দরিদ্রর বৈষম্য কমবে। ভোগ, এর পরেরটা হচ্ছে ভোগ, ভোগ বাড়বে। ভোগ বাড়বে, শ্রমিকদের ভোগ প্রবণতা বেশি, ফলে বর্তমান ভোগ দ্রুত বাড়ে। ঠিক আছে, বর্তমান ভোগ দ্রুত বাড়বে। আর তারপরে সঞ্চয় ও বিনিয়োগ, ভোগ বেশির ফলে হওয়ায় সঞ্চয় কম হবে, মূলধন গঠন ধীর হবে। আমি এই দিকটাতে লিখছি, কোনটা লিখতে পারছি না। সঞ্চয় বিনিয়োগের ক্ষেত্রে কি হচ্ছে, ভোগ বেশি, তাতে কি হচ্ছে, সঞ্চয় কম, বিনিয়োগ কম। বিনিয়োগটা কিন্তু ততটা বাড়বে না। ফলাফল, স্বল্পকালে ভালো, দীর্ঘকালে উন্নয়ন
গতি কম। তাহলে আমাদের এটার লিখতে পারি যে স্বল্পকালে ভালো হলেও দীর্ঘকালে, স্বল্পকালে ভালো হলেও দীর্ঘকালে উন্নয়নের গতি কম। ঠিক আছে। আচ্ছা, এই পার্টটা তোমাদের এই চ্যাপ্টারে নতুন, তাই এই পার্টটা পড়ে যাবে, কারণ নতুন যে পার্টগুলো সেই পার্টগুলো থেকে আমি দেখছি বরাবর প্রশ্ন দেওয়ার প্রবণতা বেশি এদের। এবার বলছে যদি আমরা মূলধন নিবিড় কৌশল নিই তাহলে কি হবে? এতটা হয়েছে, মুছে দেব? বলো, মুখে বলো, আমি না তোমাদের এটা দেখতে পাচ্ছি না স্ক্রিনটা। হয়েছে? এরপরে আমরা যেটা করব, মূলধন নিবিড় কৌশল প্রভাব। মূলধন নিবিড় কৌশল প্রভাব এখানে হচ্ছে কর্মসংস্থান। মেশিন বেশি ব্যবহার হচ্ছে, অল্প শ্রমিক, স্বল্পকালে বেকারত্ব বাড়তে পারে। অল্প শ্রমিক, মূলধন নিবিড় মানে বেশি কি নেব? মূলধন নেব, মানে যন্ত্রপাতি বেশি ব্যবহার করব, আর শ্রমিক কম। অল্প শ্রমিক, স্বল্পকালে বেকারত্ব বাড়তে পারে। দু নম্বর হচ্ছে আয়ের বন্টন। আয় বন্টনও আমরা যদি দেখি, উৎপাদনের একটি বড় অংশ মূলধনের মালিকের কাছে থাকে। উৎপাদনের একটি বড় অংশ মূলধন মালিকের কাছে থাকে। এর ফলে কি হচ্ছে? বৈষম্য বাড়ে। দেখো, তোমরা যেখানে লিখেছো এই জায়গাগুলোকে মার্ক করে নাও। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগ। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূলধন মালিকের সঞ্চয় প্রবণতা বেশি, ফলে সঞ্চয় ও বিনিয়োগ দুটো দ্রুত বেশি, আর দ্রুত মূলধন গঠন হয়। সঞ্চয় প্রবণতা বেশি, ফলে সঞ্চয় ও বিনিয়োগ বেশি, দ্রুত মূলধন গঠন। ফলে স্বল্পকালে কষ্টকর, দীর্ঘকালে উৎপাদন ও আয় বৃদ্ধি হবে। দীর্ঘকালে উৎপাদন বৃদ্ধি ও আয় বৃদ্ধি হবে।
আয় বৃদ্ধি পাবে। এবার তোমাদের বইতে দেখো, তোমরা বইটা দেখো, ওখানে তোমাদের একটা ছবি এক্সপ্লেনেশন আছে। দেখো 3.4 একটা ছবি আছে, আর সম্ভবত তার পরের পেজে আরেকটা ছবি আছে। ছবিটা হচ্ছে 3.4 আর আরেকটা হচ্ছে 3.5। তোমরা একটু ছবিটা পড়ো, মানে ছবি আর ছবির পাশের জায়গাটা পড়ো, তারপরে আমি বোঝাচ্ছি, একটুখানি পড়ো, আমরা ছবি এঁকে বুঝবো। কি বলছে দেখো, আমরা এখানে যেটা দেখছি C1, এটা কি রেখা? যদি বলছে, আচ্ছা আমরা ছবিতে যেটা করেছি, অনুভূমিক অক্ষে কি মেপেছি, অনুভূমিক অক্ষ মানে হরিজন্টাল অ্যাক্সিসে মেপেছি সময়, আর উল্লম্ব অক্ষে মেপেছি কি উৎপাদনের পরিমাণ। এবার বলছে চিত্রে C1 রেখা হলো মূলধন নিবিড় উৎপাদন কৌশলের উৎপাদন রেখা। মূলধন নিবিড় উৎপাদন কৌশলের উৎপাদন রেখা, ঠিক আছে। L1 আমরা সিতে ক্যাপিটাল দিয়ে C1 দিচ্ছে। L1 হচ্ছে শ্রম, তারপরে শ্রমনিবিড় উৎপাদন কৌশলের উৎপাদন রেখা, আমি আর পুরোটা লিখলাম না, শ্রমনিবিড় উৎপাদন কৌশলের উৎপাদন রেখা, ঠিক আছে। এরপরে বলছে যে দুটো রেখা ছেদবিন্দু হচ্ছে এ। এটা কিন্তু কোনো ভারসাম্য বিন্দু নয়, আমরা সেই ছোটবেলায় চাহিদা যোগান এইসবে ভারসাম্য তৈরি করছিলাম, সেরকম ভারসাম্য কিন্তু কিছু নয়। বলছে ওটি সময় পর্যন্ত শ্রমনিবিড় উৎপাদন কৌশলের পরিমাণ বেশি। বলছে প্রথম ধাপ ওটি পর্যন্ত কি হচ্ছে, ওটি পর্যন্ত কি ঘটে, ওটি পর্যন্ত হচ্ছে শ্রম নিবিড় কৌশলে উৎপাদন বেশি। খেয়াল করে দেখো, এইটাতে হচ্ছে এই পার্টটাতে ওটি এতটা পর্যন্ত, ছবিতে আমরা দেখব যে এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি L1টা ওপরে আছে, L1টা ওপরে আছে, আর C1টা নিচে আছে।
মানে এখানে কি হচ্ছে, শ্রমনিবিড় উৎপাদন কৌশলের উৎপাদন বেশি, এটা স্বল্পকালে। আমরা প্রথমে যখন দেখছি ও টি, এটা হচ্ছে স্বল্পকাল, প্রথম পর্যায়ে স্বল্পকাল। এবার বলছে মূলধন নিবিড় উৎপাদন কৌশলের, মূলধন নিবিড় উৎপাদন কৌশলের উৎপাদন কম। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য কত পেয়েছি? পার্থক্য পেয়েছি কোন কোন জায়গাটা, এলএসি ক্ষেত্রের ক্ষেত্রফল, এই পরিমাণটা হচ্ছে ক্ষতি। ঠিক আছে, মানে ক্ষতি বলতে চাইছে যে তুমি এ যদি না নাও, মূলধন শ্রমনিবিড় না নিয়ে যদি তুমি মূলধন নিবিড় করো, তাহলে কি হচ্ছে, মূলধন নিবিড়ের যেহেতু উৎপাদনটা কম, তাই তোমার এই পরিমাণটা কি হয়ে যাবে, লস হবে। ঠিক আছে, এর অর্থ কি হচ্ছে, মূলধন নিবিড় কৌশল নিতে গেলে শুরুতে ক্ষতিগ্রস্ত হয়, দেশ শুরুতে ক্ষতিগ্রস্ত হয়। এই লাইনটা লেখা রাখো, মূলধন নিবিড় কৌশল নিলে প্রথম ধাপে দেশ ক্ষতিগ্রস্ত হয়, বা স্বল্পকালে দেশ ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, ওটি সময়ে কি হচ্ছে, মূলধন নিবিড় আর শ্রমনিবিড় উভয়ের উৎপাদনই সমান। ঠিক আছে, এর পরেরটা বলছে যে এই সময়টাকে আমরা বলছি কি, এর পরে আমাদের যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে কি, এই সময়কে বলা হচ্ছে পিরিয়ড অফ রিকভারি। পিরিয়ড অফ রিকভারি, পুনরুদ্ধারের সময়। পিরিয়ড অফ রিকভারির মানে হচ্ছে ক্ষতি এখানে পূরণ হবে। ঠিক আছে, তৃতীয় ধাপ, ওটি এর পর। ওটি এর পর কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি C1টা উপর দিকে, অনেকটা উপর দিকে উঠে যাচ্ছে। মূলধন নিবিড় কৌশলে উৎপাদন দ্রুত বাড়ে। আর অতিরিক্ত উৎপাদন, এই জায়গাটা যেমন ক্ষতি ছিল, আর এই জায়গাটা হচ্ছে অতিরিক্ত উৎপাদন। ঠিক আছে, অতিরিক্ত উৎপাদন হবে কতটা, পর
T1 পর্যন্ত। অতিরিক্ত উৎপাদনের পরিমাণ A B D এর ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? ভবিষ্যতে লাভ বেশি। মানে মূলধন নিবিড়টাই শুরু করা ভালো। ঠিক আছে, এইভাবে একটা বুঝিয়েছে। আরো একটা ছবি দিয়ে আমরা একটা ছবি আগে করে আসিনি, তোমাদের মনে আছে হয়তো, যেখানে অমর্ত্য সেনের তত্ত্বটা আলোচনা করছিলাম সেই জায়গাতেই এই রকম টাইপেরই সেম ছবি ছিল, একটু সহজ ছিল, এতগুলো লাইন টাইন ছিল না। এবারে নতুন কিছু লাইন দিয়ে আরেকবার অন্যভাবে এটা বোঝানোর চেষ্টা করেছে, অন্য ছবির মাধ্যমে। চলো দেখি আমরা সেই ছবিটাও বুঝবো। এটা হয়ে গেছে। দেখো, উৎপাদন কৌশল নির্বাচন একদম আমরা চেষ্টা করছি যতটা সহজে বোঝা যায়। বলছে যে শ্রম আর মূলধন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কি নিয়েছি, এই দিকে নিয়েছি শ্রমিক, আর এই দিকে নিয়েছি কি মোট উৎপাদন কত হচ্ছে, মজুরি কত পাচ্ছে। নিচের দিকে নিয়েছি মূলধন। নিচের দিকে মূলধন নেওয়ার অর্থ এটা না নিচের দিকটা নেগেটিভ, এটা কিন্তু না। ঠিক আছে, নিচের দিকটা নেগেটিভ এই সেন্সে আমরা নিচ্ছি না, কিন্তু মূলধন কতটা লাগছে সেটা বুঝবো। ঠিক আছে, এবার বলছে উৎপাদন কৌশল মোট ও উপযোগিতা সর্বাধিক কখন হয়। দেখো, ও কিউ আমরা ছোটবেলায় পড়েছিলাম, একটা এই টাইপের রেখা কি ছিল, একটা মোট উপযোগিতা রেখাটাও এরকম ছিল, মোট উৎপাদন রেখাটাও কিছুটা এরকম ছিল। এটা ও কিউ হলো মোট উৎপাদন রেখা। ঠিক আছে, বলছে যে মোট উপযোগিতা যেখানে সর্বাধিক সেটা দিয়ে আমরা বুঝবো। শ্রমিক সংখ্যা উন্নয়নশীল দেশে সাধারণত কি দেখতে পাওয়া যায়, যে শ্রমিক সংখ্যাটা বেশি, মূলধনের পরিমাণ তুলনামূলকভাবে কম। তাই আমরা প্রথমে মনে করা হয় যে শ্রম নিবিড়টাই যদি আমরা চুজ করি তাহলে আমাদের কি হবে, লোক বেশি কাজ পাবে, বেকারত্ব হ্রাস পাবে, এই ধরনের ব্যাপার আমরা মনে করি। কিন্তু আবার উন্নয়নের গতি বাড়াতে হলে আমরা দেখেছিলাম যে এতে সত্যি বেকারত্ব কমবে, বৈষম্য কমবে, অনেক কিছুই ভালো দেখতে পেলেও দেখা যাচ্ছে যে উন্নয়নের গতি কিন্তু দীর্ঘকালে গিয়ে বাড়ছে না। তো উন্নয়নটাকে ভালো করে করতে গেলে আমাদের মূলধন নিবিড় কৌশলটাকেই বেছে নেওয়া উচিত বলে মনে করছে অর্থনীতিবিদরা। তো এই দুই মতের সমাধান মানে ঠিক কি করা হবে কি না করা হবে, অমর্ত্য সেনের আমরা এই জায়গাটাকে বুঝবো যে উৎপাদন কৌশল নির্বাচন মানে আসলে বর্তমান বনাম ভবিষ্যতের নির্বাচন কিন্তু। ঠিক আছে, মানে মূলধন বনাম হচ্ছে শ্রমিক নয়, বর্তমান বনাম ভবিষ্যৎ। মোট মূলধনের পরিমাণ, আচ্ছা মোট মূলধনের পরিমাণ কিন্তু ওকে, তাই তো নিচের দিকটা ওকে তো। মোট মূলধনের পরিমাণ ওকে, এটা হচ্ছে ফিক্সড ধরে নিচ্ছি। ঠিক আছে, মূলধন বাড়ছে না, একই আছে। এবার বলছে ও কিউ রেখা আমরা লিখেছি উৎপাদন রেখা। এবার শুরুতে রেখাটি ঊর্ধ্বমুখী, কারণ কম শ্রমে শ্রমিক খুব বেশি উৎপাদনশীল। আমরা দেখতে পাচ্ছি ও কিউ প্রথমে কি হচ্ছে, ওপর দিকে উঠছে, ঊর্ধ্বমুখী, মানে শ্রমিক বাড়লে
উৎপাদন বাড়ছে। শ্রমিক বাড়লে উৎপাদন বাড়ছে, মানে শ্রমিকের সংখ্যা বাড়লে উৎপাদন বাড়ছে। পরে নিম্নমুখী, পরে নিম্নমুখী। আমরা সেই মনে করে দেখো যে লেবারের সংখ্যা আমরা বাড়িয়ে যাচ্ছি, x1 বাড়িয়ে যাচ্ছি, একটার পরে কি হবে, উৎপাদনটা কমতে থাকবে, সে বিভিন্ন কারণে। তো সেটা হচ্ছে যে তখন মূলধন বেশি শ্রমিক নিয়োগ করলে, নির্দিষ্ট মূলধনে বেশি শ্রমিক নিয়োগ করলে শ্রমিকের প্রান্তিক উৎপাদন কমে যায়। এখানে নিম্নমুখী, ফলে নির্দিষ্ট পরিমাণ মূলধনে শ্রমিক বেশি নিয়োগ করতে থাকলে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়। টোটাল প্রোডাকশন টিপি, মোট উৎপাদন কমতে থাকে। মোট উৎপাদন কমতে থাকে, ঠিক আছে। এটাকে ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্টিভিটির ফল। আমরা এটা আগে শিখেইছি, তোমরা তো ক্লাস 11-12 শিখেছো, তারপরে ফার্স্ট সেমিস্টারও ছিল। এরপরে বলছে OW রেখা। এটা কি রেখা? এটা মোট মজুরি রেখা। এবার এটা একটা সরল রেখা, আমরা এটা সরল রেখা এঁকেছি। সরল রেখার অর্থ কি? সরল রেখা হলে বলছে যে মজুরির হার স্থির। সরল রেখার অর্থ হচ্ছে মজুরির সরল রেখা, কারণ মজুরির হার স্থির, ঠিক আছে, মজুরির হার স্থির। এরপর বলছে যে যত শ্রমিক বাড়বে মোট মজুরি সমান হারে বাড়বে। যত শ্রমিক বাড়বে মোট মজুরি সমান হারে বাড়বে। হয়ে গেল। OW রেখার ঢালই স্থির মজুরির হার। মজুরির হার আমরা কি করে নির্ধারণ করব? এদিকে মোট মজুরি ডিভাইডেড বাই মজুরির পরিমাণ, সেটা আমরা উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ পরে আমরা দেখছি। পরে যদি ডিটেলসে থাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, নয়তো দরকার নেই। ঠিক আছে, এবার বলছে এখানে এখন লক্ষ্য অনুযায়ী সিদ্ধান্ত। যদি লক্ষ্য হয় মোট উৎপাদন সর্বাধিক করা, এবার ওই যে বলেছে যে আমাদেরকে দেখতে হবে আমরা কোন কৌশলটা গ্রহণ করব, সেটা ডিপেন্ড করছে আমাদের লক্ষ্য কি।
সেটার উপরে ডিপেন্ড করছে যে আমরা কোনটা বেছে নেব। প্রথম লক্ষ্য যদি মোট উৎপাদন সর্বাধিক করা হয়, ধরো প্রথম লক্ষ্য এটা এ, মোট উৎপাদন সর্বাধিক করা, মোট উৎপাদন যদি সর্বাধিক করা প্রথম লক্ষ্য হয়। এই ক্ষেত্রে অর্থনীতি চায় যত বেশি সম্ভব উৎপাদন, যত বেশি সম্ভব উৎপাদন। আমরা মনে করে দেখতে পারি যে আমরা যখন ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম যে যত লেবার নিয়োগ করা হচ্ছে কি হচ্ছিল, যে মার্জিনাল প্রোডাক্টিভিটি কমে গেছে, তারপর তোমার অ্যাভারেজ প্রোডাকশনও কমে যাচ্ছে, কমছে, কিন্তু টোটাল প্রোডাকশন যতক্ষণ বাড়ছে, মানে যতক্ষণ মার্জিনাল প্রোডাকশনটা পজিটিভ ততক্ষণ পর্যন্ত উৎপাদন করে গেছে, কারণ এর লক্ষ্য কি উৎপাদনটা সর্বাধিক করা। আর কি ছিল যে আমরা যে স্থির উপাদানটাকে ব্যবহার করছি, একটা জমি, একটা হচ্ছে মেশিন হতে পারে, স্থির যে উপাদান, সেই উপাদানটার একদম পুরোপুরি ইউটিলাইজ করা, তার জন্য আমরা মোট উৎপাদনটাকে শুধু বৃদ্ধি করব, ঠিক আছে। তাই শ্রমিক নিয়োগের ফলে ও এফ পরিমাণ, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ও এফ পরিমাণ শ্রমিক নিয়োগের ফলে সর্বাধিক উৎপাদন হচ্ছে, যেটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে সর্বাধিক উৎপাদন, ঠিক আছে। ডি বিন্দুতে মোট উৎপাদন সর্বাধিক। বোঝা গেছে? এরপরে বলছে যে এখানে প্রান্তিক উৎপাদনশীলতা কত বলতে পারবে? সেই অপরাজিতা তো ক্লাস 12-এও করেছো, ফার্স্ট সেমিস্টারেও আশা করছি করেছো। বলো কত প্রান্তিক উৎপাদনশীলতা যখন টোটাল প্রোডাকশন সর্বোচ্চ, স্থির এবং সর্বোচ্চ, তখন কি হয়? মার্জিনাল প্রোডাকশন ইজ ইকাল টু 0। মনে করে দেখো, মার্জিনাল প্রোডাকশন ইজ ইকাল টু 0। সেই আমরা টেবিলটা করছিলাম যে এখানে 90, 90, ধরো 88, 90, 90, আবার 88। এখানে মার্জিনাল প্রোডাকশন কি হচ্ছে? 2, 0, -2। এটা হচ্ছে টোটাল প্রোডাকশন, এটা মার্জিনাল প্রোডাকশন। মনে পড়ছে এই জিনিসটা যে টোটাল প্রোডাকশন যত, হ্যাঁ কমলা লেবু দিয়ে করতাম, তবে মানে হ্যাঁ ওটা লেগেছে। মার্জিনাল প্রোডাকশন আমরা কাকে বলছি? মার্জিনাল প্রোডাকশন হচ্ছে টোটাল প্রোডাকশন এক একক লেবার নিয়োগ করার পরে টোটাল প্রোডাকশন যতটা বাড়ছে। ধরো আমি লেবার নিয়েছি, লেবার 1, 2, 3, 4 করে নিয়েছি, ঠিক আছে। আমি এখানে চলে গেছি একদম 8-এ ধরো 88, ঠিক আছে। 9-এ ধরো 90, 10-এও 90, মানে 10 জন লেবার তখনও 90, 11 জন লেবার তখন হয়তো দেখা যাচ্ছে 88। মানে পুরোটা আমি আর এক্সপ্লেন করছি না, এটা টোটাল প্রোডাকশন। আর মার্জিনাল প্রোডাকশন ছিল
মার্জিনাল প্রোডাকশন মানে 8 থেকে 9, একজন লেবার বেশি নিয়োগ করার জন্য উৎপাদন কত বেড়েছে? 2। ঠিক আছে, এখানে 9 থেকে 10, একজন লেবার বেশি নিয়োগ করার জন্য উৎপাদন হয়েছে 0, একজন লেবার বেশি নিয়োগ করার জন্য উৎপাদন হয়েছে কত? উৎপাদন হয়েছে -2। ঠিক আছে, এখানে আমাদের আরো ছিল 1 থেকে, যখন এখানে হয়তো 10 ছিল, তারপরে কোনো একটা জায়গাতে হয়তো এরকম 40 ছিল, এরকম ভাবে বাড়ছিল, বাড়তে 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 90 পর্যন্ত সর্বাধিক, 90 সর্বাধিক এবং স্থির, তারপরে কমতে শুরু করেছে। মনে করে দেখো এই জায়গাটাতে কি হচ্ছে? সর্বাধিক। এই সর্বাধিক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রান্তিক উৎপাদন কত? প্রান্তিক উৎপাদনশীলতা 0। এটার আরো একটা এক্সপ্লেনেশন তোমাদের এই বইতে দিয়েছে যে টিপি এর ঢাল হলো এমপি, মানে মোট উৎপাদনের ঢালটাই হচ্ছে প্রান্তিক উৎপাদন। এখানে ঢাল আমরা কি দেখতে পাচ্ছি? এটা একটা অনুভূমিক অক্ষের সমান্তরাল সরলরেখা। মানে ঢাল মানে কি? এইটার ঢাল, এই পোর্শনটাকে ঢাল বলছি, কতটা কোণ। যদি এরকম একটা রেখা হয়, তার তো কোনো ঢালই নেই, তার মানে ঢাল হচ্ছে কত? ঢাল হচ্ছে 0। ঢাল 0 মানে এমপি হলো 0। বোঝা গেছে কি বলছি? টিপি এর ঢাল 0, টিপি এর ঢাল 0 হচ্ছে, তাই মার্জিনাল প্রোডাকশনও 0। মানে আমি এই জায়গাটাতে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির দিচ্ছে যখন পরপর দিক, স্টুডেন্টদের ইকোনমিক্স পড়তে গিয়ে মনে থাকবে, তোমাদের মাঝখানে গ্যাপ দিয়ে দিল কিন্তু, 3rd সেমিস্টার 4th সেমিস্টার তোমরা অন্য কিছু পড়লে, তারপরে এটা দিল। আবার এই জিনিসটা তো তোমাদের মনে নেই, স্বাভাবিক, এটা তো স্বাভাবিক ঘটনা। মানে আমার এটা মনে আছে, আমি যখন প্রথম একটা স্কুলে ইন্টারভিউ দিতে যাই, আমাকে সামান্য একটা প্রশ্ন করেছিল যে উপযোগিতা, মোট উপযোগিতার সঙ্গে প্রান্তিক উপযোগিতার সম্পর্ক কি, আপনি বোর্ডে ছবি এঁকে বোঝান। আমার মনেই নেই, আমি পুরো ভুলে গেছি। মানে একদম সামান্য একটা জিনিস, ওই যে আমি তোমাদেরকে বারবার বলি যে জল খাচ্ছি, জল, এটা পড়াতে গিয়ে বারবার পড়াতে এখন আমি চেষ্টা করি স্টুডেন্টদেরকে সহজ করে বোঝানো, যাতে বেশি দিন মনে থাকে। তো আমার কিন্তু মনে ছিল না, আমি বলতে পারিনি। আমি এমনি ছবি এঁকে তো বোঝাতে পারিনি, এমনি নর্মালভাবে ওই মানে থিওরিটিক্যাল যেরকমভাবে বোঝানো যায় সেটা বুঝিয়ে দিয়েছিলাম। তো আমি তো ভেবেছিলাম হয়তো চাকরিটা হবে না, কিন্তু হয়েছিল। সেটা হয়েছিল, সেটার অনেক কারণ ছিল। আর কোনো মানে আমার সঙ্গে যিনি কম্পিটিটর গিয়েছিলেন তিনি আরোই কিছু পারেননি, তাই জন্য আমাকে চুজ করেছিলেন, এই একটা ব্যাপার ছিল। তো যাই হোক, এবার তো ভুলে যাওয়াটা স্বাভাবিক। আমি একজন টিচার হয়েই বলছি যে আমি ভুলে গেছিলাম। তো তোমরা এতদিন পরে তো তোমাদের ভুলে যাওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ বলো। আর এমনি মাঝখানে যে মোট মূলধন ও মোট শ্রমিকের অনুপাত। দেখো, মোট মূলধন এবং মোট শ্রমিকের অনুপাত হচ্ছে, এখানে লিখেছে ও কে বাই ও এফ। মোট মূলধন এই পরিমাণ, আর এটা ও কে বাই ও এফ। ঠিক আছে, মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূলধন কম আর শ্রমিকটা একটু বেশিই ব্যবহার করা যায় ছবি অনুযায়ী। এবার বলছে ও এফ এই পরিমাণ শ্রমিক নিয়োগের ফলে উদ্বৃত্ত হয় ডিই। এটা হচ্ছে ডিই, আর এটা হচ্ছে সিবি লিখেছি। বলছে এখানে দেখো উদ্বৃত্ত কি বলেছে, হ্যাঁ উদ্বৃত্ত কতটা হয়েছে, এই পরিমাণে, এই পার্টটা হচ্ছে উদ্বৃত্ত। মানে শ্রমিক ব্যবহার করা হচ্ছে শ্রমিক মজুরি পাচ্ছে এতটা, এটা ও ডব্লিউ মজুরি রেখা।
আর এই পরিমাণটা উৎপাদন হচ্ছে এই পরিমাণটা উদ্বৃত্ত, তার মানে এই পরিমাণটা উদ্বৃত্ত। ঠিক আছে, ডিই উদ্বৃত্ত। এরপর বলছে এখানে মোট উৎপাদন এফডি, মোট উৎপাদন এফডি থেকে মোট মজুরি এফই। আচ্ছা, এফডি থেকে এফই মাইনাস করে দিয়ে আমরা এটা পেয়েছি। ঠিক আছে, অপরপক্ষে অর্থনীতির যদি উদ্দেশ্য হয় মোট উদ্বৃত্ত সর্বাধিক করা, তাহলে আচ্ছা এবার আমরা পরের এটা দেখব, পরের লক্ষ্যটা দেখব। উদ্বৃত্ত আমরা পেয়ে গেছি, এবার আমরা পরের লক্ষ্য দেখব। যদি লেখো, যদি লক্ষ্য হয় মোট উদ্বৃত্ত সর্বাধিক করা। দেখো এবার দ্বিতীয়বারের লক্ষ্য কি, আমরা এই জায়গাটা মুছে দিই। এই জায়গাটাকে এল লিখে দিই, এল লিখে দিই, তাহলে আমি জায়গাটা একটু পাবো। লক্ষ্য বি, লক্ষ্য হচ্ছে কি মোট উদ্বৃত্ত সর্বাধিক করা। কেন উদ্বৃত্তটাকে সর্বাধিক করতে চাইছি? উদ্বৃত্ত মানে এক্সেস, এক্সট্রা যেটা থাকছে, অতিরিক্ত যেটা থাকে সেটাকে আমরা উদ্বৃত্ত বলি। তো উদ্বৃত্তকে কেনও আমরা বেশি করতে চাইছি। তো চলো আমরা দেখি। বলছে উদ্বৃত্ত বেশি হবে মানে সঞ্চয় বেশি হবে, সঞ্চয় বেশি হলে সেখান থেকে বিনিয়োগ বেশি হবে, বিনিয়োগ বেশি হলে উৎপাদনটা আবার বাড়বে। এটার উদ্দেশ্যেই উদ্বৃত্তটাকে আমাদের কি করতে হবে? বেশি করতে হবে। শ্রমিক নিয়োগের পরিমাণ, ধরো শ্রমিক হচ্ছে ও এ, আমরা এতটা শ্রমিক নিচ্ছি। ঠিক আছে, আর যেমন মূলধন পরিমাণ, মূলধন কত ছিল? মূলধন ছিল ও কি, শ্রমিক এতটা, মূলধন এতটা। তাহলে আমাদের এই মোট মূলধন আর মোট শ্রমিকের অনুপাত, মূলধন ইজ টু শ্রমিক, মোট মূলধন আর শ্রমিকের অনুপাত কত হচ্ছে? মোট শ্রমিকের অনুপাত, মূলধন হচ্ছে ওকে বাই ও এ। ওকে, এইবার বলছে যে সি বিন্দুতে আমরা, সি বিন্দুতে এই এই বিন্দুটাতে উৎপাদন হচ্ছে। উৎপাদন কিন্তু সর্বোচ্চ নয়, এখানে কিন্তু উৎপাদনটা সর্বোচ্চ নয়, আমরা দেখতে পাচ্ছি উৎপাদন ডিতে সর্বোচ্চ, সিতে কিন্তু সর্বোচ্চ নয়। সি বিন্দুতে উৎপাদন সি, সি জি, আচ্ছা সি জি স্পর্শক মজুরি রেখা। আচ্ছা আমরা এখানে একটুখানি আমি ভুল এঁকেছি, একটু ভুল এঁকেছি, এইটার সমান্তরাল আঁকতে হতো, মোটামুটি এইরকম জায়গা দিয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছবিটা একটু ভুল হয়েছে। না এটা থাক, এখানে থাক, এটা সিজিটাকে না চেঞ্জ করে আমরা, এটা কি করে সম্ভব দেখি। এইটা যদি এরকম হয়, এইরকম এইরকম, তাও হয়নি, ছবিটা বেঁকে গেছে। দাঁড়াও, আর একটু উঁচুর দিকে করলে ভালো হতো মনে হয়। আমি আঁকার পরে তোমরা হচ্ছে কারেকশনটা করে নিও, হ্যাঁ।
মোটামুটি টেরিয়ে বেঁকিয়ে আমি চেষ্টা করেছি লাইনটাকে করে দেবার। ও ডব্লিউ কি করলাম দেখো, তাও হয়নি বললেই চলে। এটা এ। দেখো এটাতে আমরা কি করছি, আমি এটা কেন করলাম সেটা হচ্ছে এই যে সি জি এই রেখাটার সাথে সি জি এর সমান্তরাল হচ্ছে ও ডব্লিউ। মজুরি রেখার সমান্তরাল সিজি ততটাও আমাদের সমান্তরাল করার চেষ্টা করেছি, কিন্তু সমান্তরাল হয়নি। ঠিক আছে, মোটামুটি এরকম ওই আর কি হয়েছে, যাই হোক একটা। তো কেন এটা সমান্তরাল, অর্থাৎ উৎপাদন ও মজুরির উল্লম্ব দূরত্ব সর্বাধিক, উৎপাদন ও মজুরির উল্লম্ব দূরত্ব সর্বাধিক। উৎপাদন, এটা হচ্ছে এল লিখে রেখেছিলাম, মুছে দিয়েছি। উৎপাদন ও শ্রমিক, উৎপাদন ও শ্রমিক, উৎপাদন ও মজুরির মজুরির উল্লম্ব দূরত্ব সর্বাধিক, উল্লম্ব দূরত্ব সর্বাধিক। এই সর্বাধিক উদ্বৃত্ত, উদ্বৃত্ত তাহলে কত, উদ্বৃত্ত হচ্ছে সি বি। ভালো করে দেখো, এখানে এটার ঢাল কম ছিল, এটার ঢাল বেশি ছিল। ঠিক আছে, তো এদের দুজনের পার্থক্য সর্বাধিক নয়, কিন্তু এখানে কি হচ্ছে, দুটো ঢাল যেহেতু সমান তাই এখানে এটা সর্বাধিক। এটার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মানে এতটা বোঝানো এই মুহূর্তে সম্ভব নয়, এটা মানে ছবিতে বুঝতে পারা যাচ্ছে না, ওই তাও বোঝার চেষ্টা করো যে এই জায়গাটা কম, এটা কম আছে, আর এই জায়গাটা বেশি আছে, হালকা একটু বোঝা যাচ্ছে, আর এটাই সর্বাধিক। আমরা যদি এখানে করি এই এই জিনিসটা যদি এই দিকে হয়, দেখো এই পোর্শনে দেখো এটার থেকে ছোট হচ্ছে, আবার এই দিকেও যত যাচ্ছি এই দিকেও ছোট হচ্ছে। ঠিক আছে, তো ছোট হতে হতে এখানে আরো এইদিকে গেলে আরো ছোট। তো আমাদের সর্বাধিক আমরা কোথায় পাচ্ছি, এখানটায়, যেখানে ও ডব্লিউর সঙ্গে এই রেখাটা কি হচ্ছে, সমান্তরাল হচ্ছে, সেখানেই সর্বাধিক। তো এটি একটি মূলধন নিবিড় উৎপাদন কৌশল। এটা মূলধন নিবিড় উৎপাদন কৌশল কেন, এটা হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করা হচ্ছে কারণ দেখো মূলধনের পরিমাণ তো স্থির, আগে যেমন ছিল তেমন, কিন্তু এখানে আগেরটা শ্রম বেশি ব্যবহার করা হয়েছিল, এখন শ্রমটা কম ব্যবহার করা হচ্ছে, তাহলে এটা তুলনামূলকভাবে মূলধনের পরিমাণটা মানে আগের তুলনায় মূলধনটা বেশি তুলনামূলকভাবে। এমনিতে মূলধনের পরিমাণ সমান, কিন্তু আগে কি হয়েছিল, শ্রমিক বেশি, এখন শ্রমিকটা কম। আবার শ্রমিক কম হওয়ার পরেও দেখতে পাচ্ছি যে উদ্বৃত্তটা কিন্তু সর্বাধিক হচ্ছে। হ্যাঁ, উৎপাদন সর্বাধিক হয়নি, কিন্তু উদ্বৃত্ত সর্বাধিক হচ্ছে। তাই জন্য বলছে যে চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ও এফ আর ও এ ও এফ বড় ও এর থেকে, দেখতে পাচ্ছ ও এফটা বড় ও এর থেকে, আর আমাদের ওখানে কি ছিল, একটা হচ্ছে ও কে বাই ও এফ আর ও এ বাই ও কে বাই ও এ। তার মানে আমাদের এটা কি হয়ে যাবে, বড়টা যদি নিচে হয় হরে হয়,
বড়টা যদি হরে হয় সেটা হয়ে যাচ্ছে সেই পরিমাণটা আমরা ছোট পাচ্ছি, আর বড়টা লবে হলে, ছোটটা লবে হলে সেটা বড়। এটা তো আমরা জানি ছোটবেলায়, সেই ধরো 3/5 আর 3/7, আমরা যদি এটা ক্যালকুলেশন করি আমরা দেখতে পাবো যে এটা বড় আর এটা ছোট, তাই না? সেই 35 হলে সেই ছোটবেলার অঙ্ক আশা করছি এখন শেখাতে লাগবে না। তো মানে মেনলি ওপরটা আমাদের যদি লব দুটো মিলে যায়, হর দুটোর উল্টো ঘটনা ঘটবে। হর ছোট মানে সেটা হচ্ছে হর ছোট মানে সেই পরিমাণটা বড়, এই পুরোটাতে বড়, আর হর বড় মানে সেই পরিমাণটা হচ্ছে ছোট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূলধন আর শ্রমিকের অনুপাতের দিকটা দেখতে পাচ্ছি যে ওকে এটা বড়, ওকে বাই ও এটা বড়, ওকে বাই ও এফটা ছোট। আচ্ছা, এরপরে আমাদের বলছে কারণটা কি? কারণটা হচ্ছে এইটার কারণ হচ্ছে ও এফ বড়, ও এ ছোট। এই লাইনটা পরে লেখা উচিত কারণে, ঠিক আছে? এরপরে আমরা বেশি আর ঝামেলার মধ্যে যাব না। সি আর ডি, এই সি আর ডি এর তুলনা করব। সি ও ডি এর তুলনা। এমনিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের হয় না, অনেক মানুষের থাকে বেশি জিনিস চাই, বড় জিনিস চাই, বড়টার দিকে বেশি আকর্ষণ, বেশিতে আকর্ষণ। বেশিটা যে সবসময় ভালো হবে তা তো নয়, বা বড়টাই যে ভালো হবে তা নয়। এখানে আমরা কিন্তু বুঝতে পারছি যে চিত্রে দেখা যাচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি যে এরকম হলো, কিন্তু ডি বিন্দুতে বেশি শ্রমনিবিড়, ডি বিন্দুতে হচ্ছে, সি বিন্দু হচ্ছে মূলধন নিবিড়, আর ডি বিন্দু হচ্ছে শ্রমনিবিড়। বাবা 10টা বাজে। মূলধন নিবিড়, তাই বলা যায় উদ্বৃত্ত সর্বাধিক করতে চাইলে, তুমি যদি উদ্বৃত্ত, এটা হচ্ছে উদ্বৃত্ত সর্বাধিক করতে চাইলে তুমি এই হচ্ছে কি বলে মূলধন নিবিড় বেছে নেবে। আর যদি তুমি উৎপাদন সর্বাধিক করতে চাও, তাহলে তুমি কি করবে? ডি। আমরা সেই পড়েছিলাম ফার্স্ট সেমিস্টারে, বা তার আগে যারা 12-এ পড়েছো, 12-এও ছিল, যে একজন বিচক্ষণ উদ্যোক্তা কোথায় উৎপাদন করবে? দ্বিতীয় স্তরে উৎপাদন করবে। তার কিন্তু উদ্দেশ্য ছিল উৎপাদন সর্বাধিক। সেটা যদি হয় তাহলে কিন্তু আমাদের উদ্বৃত্ত সর্বাধিক হবে না। আর উদ্বৃত্ত সর্বাধিক না হলে পরবর্তী সময়ে আমরা সঞ্চয় বেশি করতে পারবো না, বিনিয়োগ বেশি করতে পারবো না। কেন মূলধন নিবিড় কৌশল ভবিষ্যতের জন্য ভালো? যদিও মূলধন নিবিড় কৌশল স্বল্পকালে কম উৎপাদন দেয়, কর্মসংস্থান কম হয়, কিন্তু উদ্বৃত্ত বেশি হওয়ার জন্য সেই উদ্বৃত্ত বিনিয়োগে ব্যবহৃত হয়। ফলে ভবিষ্যতে উৎপাদন বাড়ার সাথে সাথে কর্মসংস্থান, আয় সবই বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে আমরা শেষ পর্যন্ত কি দেখলাম? বর্তমান উৎপাদন, কর্মসংস্থান, ভোগ বাড়ানো, শ্রমনিবিড় উৎপাদন কৌশল। আর যদি দেশের লক্ষ্য হয় ভবিষ্যৎ উন্নয়ন, সঞ্চয়, আয় বৃদ্ধি, তাহলে আমরা মূলধন নিবিড়টাকে করব। এবার আমাদের দেশে তো মূলধন নেই, কোথা থেকে হবে? তো একটা কাজ করা যেতে পারে, শ্রমনিবিড় দিয়ে আমার বক্তব্য, শ্রমনিবিড় দিয়ে শুরু করা হলো। এবার তাতে যে আমরা সামান্যতম আয় করছি, সেখান থেকে সঞ্চয় ও বিনিয়োগ করতে হবে, না হলে কিন্তু আলটিমেটলি আমরা ওই একই জায়গায় ওই দারিদ্রের দুষ্ট চক্রে পড়ে যাব। আমাদেরকে মানে যেমনভাবে সরকার যদি চায়, মানে সরকার বা দেশ যদি চাইছে যে দেশ আমাদের শ্রমনিবিড় কাজের উদ্যোক্তা, মানে যাতে শ্রমনিবিড় করা যায়, সেই চেষ্টা যদি করে, আমাদেরকেও চেষ্টা করতে হবে সেই সঞ্চয় করে বিনিয়োগ করার জন্য। কিন্তু সত্যি কথা বলছি, মানে আমাদের এই মধ্যবিত্ত মেন্টালিটি বিনিয়োগ করাতে নেই, এটা সত্যি ঘটনা।